স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের আয়োজন। আজ জানাবো রংপুর বিভাগের জেলাগুলোর খবর। আর এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হন গাইবান্ধার সুজন মিয়া। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে পরিবারটি। তাই এই অবস্থায় তারা অপেক্ষায় রয়েছেন সরকারি সহায়তার। গেল ৫ আগস্ট সরকার পতনের পর মিছিলে বের হয়ে পুলিশের গুলিতে নিহত হন গাইবান্ধার সুজন মিয়া। গাজীপুরে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন তিনি। আন্দোলন চলাকালেও ২ বার আহত হয়েছিলেন, তারপরও থামানো যায়নি তাকে। যখন আন্দোলনের ডাক আসে আর কি, তো প্রথম দিন যায় ওই পায়ে গুলি খাইছে, আর দ্বিতীয় পরে আবার কয়েকদিন পরে আবার গেছে, সেটা ঘাড়ে গুলি খাইছে। খাওয়ার পরে তৃতীয় দিন, সেটা ৫ই আগস্ট, ও বাসার মধ্যে ছিল। তো আসলে বাসার থেকে বের হতে দিচ্ছিল না, যে এর আগে আরও 2 দিন গুলি খাইছে, তো আজকে যদি আবার কোনো কিছু হয়ে যায়, তো ওই আবার বলছে না আজকে কিছুই হবে না। এই কথা বলিয়া বাড়ির থেকে ওই বাইরে হয়ে চলে গেছে, ফোনও নিয়ে যায় নাই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে 2 সন্তানের লেখাপড়া ও ভরণ পোষণ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সুজনের স্ত্রী। এতদিন ঢাকায় ভাড়া বাসায় থাকলেও ফিরে গেছেন এলাকায়। সকালবেলা আমার বাসার থেকে বাইরে গেছে, ফোন নিয়ে যায়নি, ফোন বাসায় রেখে গেছে। আমি অপেক্ষায় আছি, বলে আইব দেখি রাত 12টা বাজে যাইতেছে, আইতেছে না। পরে আমি অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। পরে 6 তারিখে আমি যা সকালবেলা উত্তরা বাংলাদেশ মেডিকেল আধুনিক কলেজ হাসপাতালে আমি লাশ পাইছি। আমার হাজবেন্ডের অনেক আশা ছিল এই জায়গায় একটা বাড়ি করব, এই আশাটা আমার হাজবেন্ডের পূরণ হয় নাই। আমি এটা সরকারের কাছে আবেদন জানাইতেছি, দেশবাসীর কাছে আমার যেন একটা থাকার আস্তানা ঠিক করে দেয়, আর আমার সন্তান দুটোর যেন এরা ভালো রাখে। এলাকাবাসী বলছেন পরিবারটির এমন অসহায় অবস্থায় দরকার সরকারি সহায়তা। ওখানে গুলি লাগি মারা যাওয়ার পর আর বউ দেশে যাচ্ছে, দেশেতে আছে, কিন্তু অনেক কষ্টকর, চলার মতো কিছু নাই, বাচ্চা দুটো মানুষ করার মতো কিছু নাই। উপার্জনকারী সুজন একাই ছিল, কিন্তু এই পরিবারের 2 সন্তান নিয়ে ওই স্ত্রী দিশাহারা হয়ে গেছে। তাদের এত কষ্ট, ও জীবনটাই কষ্ট, ও সুখের ছায়া পায়নি, বা 2 বাচ্চা, ও বাচ্চা 2 সুখের ছায়া পেল না। সরকারি কোনো সাহায্য সহযোগিতা যদি পাওয়া যায়, ওই ছেলেটার তার বাচ্চা ছেলে মেয়ের জন্য বিশাল একটা উপকার হবে আর কি। আন্দোলনে নিহতদের পরিবারগুলোর যে দাবি রয়েছে তা বাস্তবায়ন চলমান রয়েছে বলে জানান জেলা প্রশাসক। শহীদদের যারা পরিবার পরিজন, তাদের একটা অন্যতম দাবি হচ্ছে যে সংশ্লিষ্ট তাদের বাসার যে সংশ্লিষ্ট রাস্তা, সেই রাস্তার নামকরণ বা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম তাদেরকে ঘিরে, এবং নামকরণ সহ যেটা বললাম, তো সেই বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। সরকারি পক্ষ থেকে বা বিভিন্ন থেকে আর্থিক অনুদান হিসাবে তারা বেশ কিছু সহায়তা পেয়েছে, আর পাশাপাশি হলো যে আরও কিছু সহায়তা পাবে। সুজন হত্যার বিচারের দাবি স্বজন ও এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিনামূল্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং ও এইচএসসির প্রস্তুতিমূলক ক্লাস করিয়ে রংপুরে আলোড়ন সৃষ্টি করেছেন 6 তরুণ। যেখানে ক্লাস করে এইচএসসির ভালো ফলাফলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে দরিদ্র মেধাবীরা। উপরে টিনের চাল, ঘরের চারপাশে নেই কোনো দেয়াল, রয়েছে পাতলা কাপড় দিয়ে ঘেরা। এর ভিতরেই মনোযোগ দিয়ে ক্লাস করছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু প্রায় অর্ধশত শিক্ষার্থী। এই দৃশ্য সামাজিক সংগঠন আগামীর বাংলাদেশ পরিচালিত অন্বেষণ প্লাস ফ্রি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং সেন্টারের, যেখানে দরিদ্র এইচএসসি পরীক্ষার্থীদের পড়ানো হয় বিনামূল্যে। দক্ষ প্রশিক্ষকদের কাছে শেখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়ও নানা সুবিধা পেয়ে থাকেন শিক্ষার্থীরা। টিচাররা খুব সুন্দর ক্লাস, অন্যান্য যে কোচিং সেন্টারগুলো আছে সেগুলো থেকে অনেক গুণে ভালো করে। আবার ফ্রি বই দেওয়া হয়, আবার যারা ভালো রেজাল্ট করে, ভালো পারফরমেন্স করে, তার জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়। আবার যারা দেখা যায় ইউনিভার্সিটিতে চান্স পায়, তাদের জন্য কিছু সাহায্য করা হয়, সহায়তা দেওয়া হয়। বদরগঞ্জে বা আশেপাশে যে বাণিজ্যিক কোচিং সেন্টারগুলো আছে, তার থেকে এখানকার যে সেবা, এটা অনেক ওই বাণিজ্যিক কোচিংয়ের থেকে আমার দেখা মতে, আমি অনেক অন্যদেরকে জিজ্ঞাসা করেছি আর কি, এখানকার সুবিধা বা যে সেবাগুলো দেওয়া হয় অনেক উন্নত মানের আর কি। অন্যান্য বাণিজ্যিক কোচিংয়ে যেরকম
শিডিউল অনুযায়ী ক্লাস হয়, কয়েকটা মনে করো লেকচারের মধ্যে ক্লাস শেষ। কিন্তু এখানে আমাদের সেরকম সীমাবদ্ধতা নেই। যতক্ষণ আমার ইচ্ছা যে আমি বুঝি না এই জিনিসটা, ভাইকে আমি বলবো, ভাই আবার সুন্দরভাবে সেই জিনিসটা আমাকে বুঝিয়ে দেয়। ওনারা আমাদের খুব সুন্দর করে ক্লাস নেয়, ক্লাসগুলো অনেক ভালো, মানসম্মত। রংপুরের বদরগঞ্জ উপজেলার অদূরে এই সেবামূলক প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন সেলিম সরকার, নাজমুল হোসেন, আবু সুফিয়ান, ডাক্তার তানভীর হাসান, রাফিজ হায়দার ও মাসুদ রানা নামে 6 জন তরুণ, যারা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের এই কোচিংটা 10 বছর থেকে চলতেছে, এটা যেন কন্টিনিউয়াসলি চলে, এটা যেন কোনোভাবেই বন্ধ না হয়, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমরা চাই বদরগঞ্জের প্রান্তিক পর্যায়ের যারা সাধারণত অর্থ কষ্টে মেধাবী হওয়া সত্ত্বেও বাইরে কোচিং করতে পারে না, তারা যেন আমাদের এইখান থেকে পড়াশোনা করে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের চাওয়া। শিক্ষকরা জানান, রংপুরের উপজেলাগুলোর তুলনায় শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে বদরগঞ্জ। উচ্চশিক্ষার হারও অনেক কম, যার প্রধান কারণ পরিবারগুলোর অর্থনৈতিক সমস্যা। তাই উচ্চশিক্ষার হার বাড়াতেই দীর্ঘ 10 বছর ধরে এভাবেই নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন তারা। আমি চাই যে আমাদের দেশ এগিয়ে যাক, প্রথমত চাই আমাদের বদরগঞ্জ এগিয়ে যাক। তো বদরগঞ্জ থেকে যদি কিছু ছাত্রছাত্রী যদি ভার্সিটিতে চান্স পায় তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর ভবিষ্যৎ যদি তার উজ্জ্বল হয়, তার উজ্জ্বল হওয়া মানে বদরগঞ্জের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া। আমরা যখন ভার্সিটিতে পড়ি তখন আমাদের কয়েকজন মিলে আমরা চিন্তা করলাম যে আমাদের এলাকার অনেক স্টুডেন্ট আছে যাদের রেজাল্ট ভালো অথচ আর্থিক কারণে তারা কোচিং করতে পারে না। স্বপ্ন দেখছি যে এই স্টুডেন্টগুলোকে কিভাবে আমরা দেশের বিভিন্ন নেতৃত্ব পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে চান্স প্রাপ্তির মাধ্যমে নিয়ে যেতে পারি। এই লক্ষ্য থেকে আমরা চিন্তা করি যে বদরগঞ্জে আমরা যারা ভার্সিটিতে পড়ি তারা যদি ফ্রিতে কোনো ভার্সিটি প্রোগ্রাম করি তাহলে এই রুট লেভেলের যাদের আর্থিক সমস্যা, যাদের পরিবারের নিরাপত্তার সমস্যা, এই টাইপের মেধাবী স্টুডেন্টরা এখানে ফ্রিতে সেবা নেওয়ার ফলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। 2014 সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের পড়ানোর পাশাপাশি গরিব মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়ালেখার খরচ বহন করা হয় বলে জানান প্রতিষ্ঠানটির সভাপতি। একটা পরিবারকে যদি 5 কেজি চাল কিনে দেন সেক্ষেত্রে ক্ষণিকের অভাব দূর হবে, কিন্তু ওই পরিবার ক্ষেত্রে যদি একজন ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী বের করা যায় সেক্ষেত্রে সারা জীবন তার পরিবার, তার বাচ্চা কাচ্চা পর্যন্ত অভাব দূর হবে বা স্বাবলম্বী হবে। আমাদের যে সামাজিক সংগঠন আছে আগামীর বাংলাদেশ, সেই জায়গা থেকে আমরা বিশেষ করে মাদক বিরোধী যে প্রোগ্রাম সেগুলো সচেতনতা করা হয় সব বদরগঞ্জের সব স্কুলে। পাশাপাশি বাল্যবিবাহ বিরোধী এবং বাল্যবিবাহ রোধ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এমনও রেকর্ড আছে আমাদের এখানে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 150 জনের ঊর্ধ্বে ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এরকমও রেকর্ড আছে। এমনও রেকর্ড আছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পেয়েছে কিন্তু টাকা পয়সার অভাবে ভর্তি হতে পারছে না। এরকম বিভিন্ন অনেক শিক্ষার্থীকে আমরা একেবারে চাঁদা থেকে শুরু করে নিজেরাই চাঁদা তুলে আমরা ভর্তি পর্যন্ত করিয়েছি। এরকম ঢাকা ভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরকম রেকর্ড অনেক আছে। সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহ দূরীকরণে স্কুল ও কলেজে সচেতনতামূলক অনুষ্ঠান, শিক্ষার্থীদের মেধা বিকাশে কুইজ প্রতিযোগিতা, এতিম শিশুদের মাঝে পোশাক বিতরণ সহ নানা সামাজিক কার্যক্রম পরিচালিত করে আসছে সংগঠনটি। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। কুড়িগ্রামের চরাঞ্চল নারায়ণপুর। অসচ্ছলতা এবং শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে যথাযথ সচেতনতার অভাবে হরহামেশাই ঘটছে বাল্যবিয়ে। এ বাল্যবিয়ে ঠেকাতে নানা ধরনের সরকারি বেসরকারি উদ্যোগ নেওয়া হলেও এটি যেন থামছেই না। নারায়ণপুরের উত্তর ঢাকডহর মুন্সিপাড়ার 9ম শ্রেণীর ছাত্রী শারমিন খাতুন। 18 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই তার 4 বোনের বিয়ে হয়েছে। তার বিয়েও হয়তো বোনদের মতো হয়েই যেত, তবে শারমিনের জন্য আশীর্বাদ হয়েছে একটি বেসরকারি সংস্থার বাল্য বিয়ে বিরোধী নানা কর্মসূচি। আমি ক্লাস 9-এ পড়ি। আমরা 5 বোন। আমার 4 বোনের বিয়ে হয়ে গেছে। তারা কেউ মেট্রিক পাস করতে পারেনি, তাদের অল্প বয়সে বিবাহ হয়ে গেছে। আর আমি এই সিএনবি প্রকল্প থেকে সাহায্য পেয়ে আমি এখনও পড়াশোনা করতেছি। আমার এখনও বিয়ে হয়নি। আমার ইচ্ছে আমি কলেজ পর্যন্ত পড়াশোনা করব এবং আমি লেখাপড়া শেষ করে একজন ডাক্তার হতে চাই। 4 মেয়েকে তো মনে করেন যে অল্প বয়সে বিয়ে দিছি, তখন কোনো একটা সংস্থা থেকে এলে পাই নেই। এখন এই সিএনবি থেকে আমি 17,000 টাকা পাইছি ওই বাচ্চার দ্বারায়।
গোবিন্দর দ্বারায় ওইখান থেকে আমি টাকা দিয়ে কিছু ছাগল বেড়া কিনছি, হাঁস মুরগি কিনছি, এগুলো বেচে মেয়েকে লেখাপড়া করাইতেছি। এটাকে আমি অল্প বয়সে বিয়ে দেবো না, এটাকে আমি পড়াশোনা করাবো। নদী বিচ্ছিন্ন এবং চরাঞ্চল নারায়ণপুর ইউনিয়নে হরহামেশাই ঘটে বাল্য বিয়ের ঘটনা। এর নানা কারণ থাকলেও দায়ী করা হয় অসচেতনতাকেই। এতে কিশোর কিশোরীদের নানা রকম স্বাস্থ্য জটিলতা সহ পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। তাই সচেতনতা বাড়ানো সহ নানা উদ্যোগে কমিয়ে আনার চেষ্টা চলছে বাল্য বিয়ে। এই মহিদেব সংগঠন আমাকে অনেক সাহায্য করেছে। প্রথমে আমাকে শিখিয়েছে বাল্যবিবাহ করা যাবে না। ট্রেনিংয়ে আমাদের সবাইকে বলেছে বাল্যবিবাহ করলে অনেক সমস্যা হতে পারে। আর এই সংগঠন আমাকে টাকা দিয়ে সাহায্য করেছে। এই টাকা দিয়ে আমার বাবা মা আমাকে পড়াশোনার খরচ দিয়েছে এবং মেশিন কিনে দিয়েছে। আমার বড় হয়ে ইচ্ছা পড়াশোনা করে ডাক্তারি হওয়ার ইচ্ছা। এই সংস্থা থেকে যে সহযোগিতা করছে আমাকে, আমি এই সংস্থা থেকে সহযোগিতা পাওয়া অনেক একটু লাভবান হয়েছি। আমার আরও একটু আগ্রহ বাড়ার কারণে আমি মেয়েকে মাঝে ভালোভাবে পড়াশোনা করতে পারতেছি। তার ছোটোবেলা থেকে পড়াশোনা করার ইচ্ছা। আপনাদের সংস্থা থেকে আমি অনেক সাহায্য পেয়েছি, টাকা দিয়েছেন, সেই টাকা দিয়ে আমি একটা মেশিন কিনে দিয়েছি। তার পাশাপাশি পড়াশোনার কিছু সাহায্য করতেছি। যখন এই ক্লাস 6 ছিলাম তখন আমাকে বিয়ে দিতে চাইছিল, কিন্তু আমি বিয়ে করিনি। এসএসসি পাস করেছি, তখন আমি মহিদেব থেকে টিটিসি কুড়িগ্রাম টিটিসিতে 2 মাস ট্রেনিং করেছি। তারপর আমি পড়াশোনা করে একটা টেলারিং দোকান দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করব। বাল্যবিবাহ সম্পর্কে জনগণকে সচেতন করে থাকি। সেই সাথে আমাদের প্রত্যেক মাসে ইউনিয়ন পরিষদ আমাদের একটি কমিটি আছে, ইউসিএমবিসি চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের প্রত্যেক মাসিক মিটিং হয়। সেই মিটিংয়ে আমরা এই সম্পর্কে অবগত থাকি। উনি আমাদের অনেক সম্পর্কে এই বাল্যবিবাহ সম্পর্কে অনেক দিক নির্দেশনা দিয়ে থাকেন, যে বিষয়গুলো যাতে জনগণের মাঝে বিষয়গুলো ছড়িয়ে যায়, যাতে বাল্যবিবাহের হারটা কমে আসে। উপজেলা শহর থেকে একাধিক নদী পার হয়ে যেতে হয় বিচ্ছিন্ন জনপদ নারায়ণপুর ইউনিয়নে। সেখানে নেই পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, নেই স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা। এখানকার প্রায় 95% কিশোর কিশোরীর বিয়ে হতো কম বয়সে। তাই এখানে সরকারি বেসরকারি পর্যায়ে বাল্য বিয়ে কমাতে নেওয়া হয় উদ্যোগ। তা আমাদের যে টার্গেটটা আছে, এই টার্গেটটা হলো যে আমরা যে 300+ পার্টিসিপেন্টকে নিয়ে আমি কাজ করতেছি। তো এই পার্টিসিপেন্টগুলোকে আমরা যে পরিবারগুলোকে আমরা সাপোর্ট দিয়েছি, আমাদের মূল লক্ষ্য হলো যে পরিবারকে 17,000 টাকা দিয়েছি তার পরিবারে একটা মেয়ে সন্তান থাকতে হবে। যাকে ড্রাইভিংয়ে ট্রেনিং দিয়েছি তারও একটা মেয়ে সন্তান থাকতে হবে। মূল হলো যেন বাল্য বিবাহটা না হয়। এবং ইউনিয়ন পরিষদে একটা ইউএমপিসি কমিটি আছে, আমরা মেম্বার চেয়ারম্যানদের সাথে আমরা প্রতি মাসে মিটিং করি যে বাল্য বিবাহটাকে কীভাবে কমায় নিয়ে আসা যায় আর কি। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও আমরাও চেষ্টা করতেছি যাতে বাল্য বিয়ে না হয়। তারপরে আমাদের দেশের মানুষের সচেতনতার অনেক অভাব রয়েছে। এখনও অনেকেই মনে করে যে মেয়ে সন্তানকে তারা অনেকেই বোঝা মনে করে, যে এটা যত তাড়াতাড়ি বিয়ে শাদী দিয়ে বিদায় করা যায় তারা এই চেষ্টা করে। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে আমরা জনসচেতনতামূলক মিটিংয়ের মাধ্যমে এটা প্রতিরোধ করার চেষ্টা করি। বিভিন্ন সালিশ বৈঠকেও এটা আমরা উপস্থাপন করার চেষ্টা করি। বাল্য বিয়ে রোধে নারায়ণপুর সহ নাগেশ্বরী উপজেলার 14টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কাজ করছে এ প্রকল্প। একেবারে ভারত লাগোয়া চরবেষ্টিত এলাকা এই নারায়ণপুর। এখানকার যোগাযোগ ব্যবস্থা যেমন করুণ, জীবনযাত্রার মানও উন্নত হয়নি। সব কিছু মিলে এখানে বাল্য বিয়ের ঘটনা একেবারে সাধারণ বিষয়। দিনে দিনে নানা কার্যক্রমের ভিত্তিতে কমেছে বাল্য বিয়ের সংখ্যা। তবে একেবারে রোধ হবে কিনা তা নিয়ে রয়ে গেছে সংশয়। গোলাম মোল্লা সিরাজ, চ্যানেল 24, নারায়ণপুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম। আমবাগানের ভেতর 16 একর জায়গা পরিত্যক্ত শত বছর ধরে, আর এই জমিতেই কমলা চাষ করে সফল হয়েছেন 7 বন্ধু। শুধু কমলাই নয়, এখানে আবাদ হচ্ছে পেয়ারা, মালটা, লেবু, বড়ই সহ নানা ধরনের শাকসবজির। আর এই সব কিছুই উৎপাদন হচ্ছে প্রাকৃতিক জৈব সার ব্যবহার করে। দিনাজপুরের মাটিতে কমলা চাষ একসময় অবিশ্বাস্য মনে হতো, কিন্তু
এই বাগানটিতে দেখে মনে হবে না যে আসলে দিনাজপুরের মাটিতে কমলা চাষ হয় না। এবং সব থেকে বড় বিষয় যে এই যে কমলা চাষাবাদ হয়েছে এটি কিন্তু সম্পূর্ণ পরিত্যক্ত একটি জায়গায়। প্রায় 16 একর জায়গায় আম বাগান। 100 বছরেরও পুরনো এই বাগানে বছরে একবার মাত্র আম ছাড়া আর কিছুই হতো না। তবে 7 বন্ধুর পরিকল্পনা ও ব্যবস্থাপনায় 2022 সালে আম গাছগুলোর মধ্যবর্তী স্থানে এবং বাগানের ধারে পরিত্যক্ত জায়গায় রোপণ করা হয় কমলা, পেয়ারা, মালটা, লেবু, বড়ই সহ বিভিন্ন ফলের চারা। গত বছর থেকেই চারা গাছগুলোতে আসছে ফল। তাদের এই কৃষি প্রজেক্টের নাম দিয়েছে কৃষক। 7 বন্ধু মিলে এইরকম প্রকৃত জায়গায় কিভাবে ফল সবজি এগুলো উৎপাদন করা যায় এই চিন্তাধারায় আমরা আজকে মূলত আসলে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে এখন রাসায়নিক কীটনাশক এগুলো দিয়ে কিন্তু ভরা। আমরা চাচ্ছি যে বাংলার মানুষকে আমরা এই রাসায়নিক মুক্ত কীটনাশক ছাড়াই আসলে কিভাবে জৈব কীটনাশক বা ভার্মি কম্পোস্ট এই ধরনের রাসায়নিক ভার্মি কম্পোস্ট জৈব সার দিয়ে ভালো একটা নিরাপদ খাদ্য দেওয়া যায়, এটি আমরা চেষ্টা করি। পরিত্যক্ত সব মাটি যাতে করে ব্যবহার করা যায় সেই পরিকল্পনায় আবাদ করা হয় ফুলকপি, বাঁধাকপি, শসা, টমেটো, শিম, ক্যাপসিকাম, স্কোয়াশ সহ বিভিন্ন শাকসবজিও। এই জায়গায় চাষাবাদ করার ফলে ফলমূল শাকসবজি আবাদ করার ফলে যে তরুণ উদ্যোক্তাদের উপকার হয়েছে তা কিন্তু নয়, এখানে যে জনগোষ্ঠী রয়েছে তারাও কিন্তু কর্মসংস্থান হয়েছে। এখানে তারা কাজ করে তাদের যে দৈনিক হাজিরা, দৈনিক যে উপার্জন সেটি কিন্তু বৃদ্ধি করতে পেরেছে। 2.5 বছর বয়স হলো এখানে কাজ কাম করতে। আমি ছোট থেকে কমলার বাগান মানুষ করতেছি। আমি এখানে অনেকদিন হাতে কাজ করছি। এখানে কমলার বাগান না হতে আমার খুব খুশি। কমলা আছে, মালটা আছে, সুপারি আছে, এর নিচে নিচে কপি, আলু, গাজর এগুলা ফসল চাষ করা। আমরা তো প্রথম থেকে আছি এখানে, এগুলো জমি পড়েছিল, পড়ে থাকার পর এগুলো এই দাদারা থেকে আইলে আসিয়া বাগান লাগাইলো, আমরা তখন থেকে আছি। এক সময়ের পরিত্যক্ত এসব জায়গায় উৎপাদিত ফল ও সবজি এখন স্থানীয় বাজার সহ দেশের বিভিন্ন স্থানে চাহিদা মেটাতে ভূমিকা রাখছে। এসব জমিতে সম্পূর্ণ জৈব বা প্রাকৃতিক সার এবং ভার্মি কম্পোস্ট ব্যবহার করা হয়। মানুষের স্বাস্থ্যের দিক বিবেচনা করে কীটনাশক ও বালাইনাশক ব্যবহার করা হয় পরিমিত মাত্রায়। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় ঠাকুরগাঁওয়ে, যা দেখতে আশপাশের জেলাসহ দূর দূরান্ত থেকে আসেন হাজারো দর্শনার্থী। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মকে ঘোড়দৌড়ে আগ্রহী করে তুলতে ঠাকুরগাঁওয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ফাড়াবাড়ি এতিমখানা মাঠে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। খেলা দেখতে আশপাশের গ্রাম ও দূর দূরান্ত থেকে কয়েক হাজার দর্শনার্থী ভিড় জমান। প্রায় এক যুগ পর ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। প্রতি বছরে এমন আয়োজনের দাবি তাদের। এমন আয়োজন গ্রামীণ পরিবেশে এক বিশাল উৎসবের মতোই। আবারও যদি এই খেলার আয়োজন করা হয় তাহলে গ্রাম বাংলার মানুষ অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবে। সেনুয়া ইউনিয়ন থেকে আসছি, প্রতিবারে এখানে খেলা হয়। প্রতিবারের মতো আমি এবারও খেলাটা দেখতে আসছি। আমার এই ঘোড়া খেলাটা দেখতে ভালো লাগে। এখানে অসংখ্য দূর দূরান্ত থেকে ঘোড়া অংশগ্রহণ করছে, তো খেলাটা অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আশা করি এর পরের বারও আরো সুন্দর ভালোভাবে খেলাটা উপভোগ করা যাবে। প্রায় 50 থেকে 60 এরকম হবে প্লাস ঘোড়া অংশগ্রহণ করছে। পুরস্কৃত হয়েছে প্রায় 3টা, ফার্স্ট, সেকেন্ড। আমরা যা আসছি, আমার ননদ আসছে, আমার ভাস্তি আসছে, সবাই মিলে দেখতে আসছি ঘোড়া খেলা। দেখতে খুব ভালো লাগছে আমাকে। তোর হইলেও আসতে পারবো, আমরা দেখতে পারবো, ভালো লাগবে, ভালো লাগছে, আরো ভালো লাগবে। আয়োজকরা জানান এমন আয়োজন মানুষের মাঝে একটি বন্ধন সৃষ্টি করে। হারিয়ে যেতে বসা ঐতিহ্য উদ্যোগে টিকিয়ে রাখতে হবে। এই যে ঘোড়ার খেলার অংশগ্রহণ করতে আসছি, আর খুব ভালো লাগলো, ঐতিহ্যবাহী খেলা। আর এরকম যেন আরো খেলা হয়, আমরা এটা চাই। জনগণ আনন্দ পাবে। এই ঐতিহ্যবাহী একটি ঘোড়া দৌড় আয়োজন করা আছে, যে ঘোড়া দৌড়ে আজকে প্রায় 30টি ঘোড়া এই ঘোড়া দৌড়ে
অংশগ্রহণ করেছিলেন নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, সাকুয়া বোদা থেকে এই ঘোড়াগুলো নিয়ে আসা হয়েছে। এই ঘোড়া দৌড়ে প্রথম হয়েছেন আমাদের সাকুয়া থেকে, যে ঘোড়াটি প্রথম হয়েছে সে সাকুয়া থেকে এসেছে, সেই প্রথম হয়েছে। আমরা এই ঘোড়া দৌড়ে আগামী বছর আবারও আমরা এই আয়োজন করব এবং এই ঘোড়া দৌড়ে লক্ষ লক্ষ মানুষের ঢল ছিল। আয়োজনে পঞ্চগড়, দিনাজপুর, শরীয়তপুর সহ বেশ কয়েকটি জেলার 40টি ঘোড়া 3টি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন গল্প ও ভিন্ন স্বাদে আবারও হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।